নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার ইয়োগভূমিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শকবৃন্দ, আপনাদের অনেকেরই গ্যাস, অ্যাসিড, বদহজমের সমস্যা। প্রতিদিন খাওয়ার পরে পেটটা ফুলে ওঠে, ঢেকুর ওঠে এবং অনেক সময় মনে হয় যে পেটটা ভারী ভারী লাগছে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে খাওয়ার পরে তার পেটের ডান দিকে বা বাঁ দিকে একটা হালকা রকমের একটা ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। অনেকের আবার খাওয়া দাওয়া তো ঠিকঠাক আছে, কিন্তু তার পায়খানাটা বা স্টুল ঠিকঠাক করে ক্লিয়ার হচ্ছে না। আসলে এই সমস্যার পেছনে লুকিয়ে আছে একটা রহস্য। অনেক মানুষ এই রহস্যটা জানেন না এবং না জেনে তিনি কিন্তু বিভিন্ন রকমের হোমিওপ্যাথিক ঔষধ বা বিভিন্ন রকমের ঔষধ তিনি কিন্তু খেয়ে ফেলেন, কিন্তু আদৌ তার সেদিকটায় বা সেই ঔষধগুলো খাওয়ার পরে হজমের বা হজম রিলেটেড কোনো সমস্যার সমাধান হয় না। দর্শকবৃন্দ, আজ এই ভিডিওটা যাদের ক্ষেত্রে হজমের কোনো গন্ডগোল রয়েছে, শুধুমাত্র তাদের জন্য উপযোগী একটা ভিডিও। আশা করব আজকের আলোচনাটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওর শেষের দিকে আমি এমন কিছু তথ্য দেব আপনাদের, যেটা কিনা 90% মানুষ আপনাদের মধ্যে জানেন না। ধরুন, আপনি অফিস থেকে বাড়ি ফিরলেন, বাড়িতে ফিরে কিছু একটা খেলেন, সোফার মধ্যে বসে আপনি ফোন ঘাঁটছেন বা ল্যাপটপ দেখছেন বা হয়তো ধরুন আপনি টিভি দেখছেন। সেই সময়টায় আপনার বুকে বা আপনার গলায় একটা জ্বালা ভাব হলো। অনেক সময় দেখা গেল যে আপনার টক ঢেকুর উঠলো, বা হয়তো আপনি যেটা খেয়েছেন সেই খাবারের কিছু কণা আপনার কিন্তু মুখের মধ্যে চলে এলো। অনেকের ক্ষেত্রে এই সময়টায়, অর্থাৎ বিকেলের টাইমটায় বা দুপুরের টাইমটায় বা রাতের টাইমটায় খাওয়ার পরে কিন্তু গ্যাসের সমস্যা হয়। পেটটা ভারী লাগে, পেটটা ফুলে ওঠে, মনে হয় যে অনেকটা বেশি খেয়ে ফেলেছি, কিন্তু আদৌ আপনি কিন্তু অনেকটা বেশি খাননি। হয়তো আপনি অল্প খেয়েছেন, তাতেই আপনার পেট ভরে গেছে। এরকম সমস্যা হয়তো আপনার মধ্যে বা আপনার একার হচ্ছে না, এরকম সমস্যা হাজার হাজার মানুষের মধ্যে হচ্ছে, এবং তারা কারণ না জেনে শুধু মুড়ি মুরগির মতো গ্যাসের ওষুধ বা অ্যাসিডের ঔষধ বা হজমের ঔষধ, বিভিন্ন রকমের ঔষধ কিন্তু তারা প্রতিনিয়ত খেয়ে যাচ্ছেন। এবং যখন ঔষধ খাচ্ছেন তিনি তখন ভালো থাকছেন, আবার সমস্যাটা ফেরত আসছে। মজার ব্যাপার হলো, এই প্রক্রিয়াটা বা এই হজমের প্রক্রিয়াটা শুধুমাত্র আপনার পেটে হচ্ছে বা পাকস্থলীতে হচ্ছে তা কিন্তু নয়। এই হজমের প্রক্রিয়াটার মধ্যে আপনার লিভার জড়িত আছে, আপনার প্যানক্রিয়াস জড়িত আছে, আপনার স্মল ইন্টেস্টাইন জড়িত আছে, আপনার স্নায়ুতন্ত্র জড়িত আছে, আপনার মানসিক যে অবস্থা সেটা কিন্তু জড়িত আছে। অনেক সময় কি হয় যে আপনার হয়তো মানসিক সমস্যা রয়েছে, বা হয়তো আপনি প্রচুর পরিমাণে অ্যাংজাইটিতে রয়েছেন, আপনি প্রচুর পরিমাণে টেনশনে রয়েছেন। তার জন্য আপনার পেটের মধ্যে যে লিভার আছে, বা আপনার পেটের মধ্যে যে পিত্তরস আছে, আপনার পেটের মধ্যে যে প্যানক্রিয়াস আছে বা অগ্নাশয় আছে, সেখান থেকে যে দরকারি উৎসেচক, যেটা কিনা আপনার খাবারটাকে ঠিকঠাক করে হজম করবে, সেইগুলো কিন্তু ঠিকঠাক করে বেরোতে পারে না। এবং আপনি কি ভাবেন যে আমার ঠিকঠাক করে হজম হচ্ছে না, আমার পেটে সমস্যা লেগে যাচ্ছে। আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন, ডাক্তারবাবু আপনাকে দেখে বা আপনার লক্ষণ শুনে বিভিন্ন রকমের গ্যাসের ওষুধ দিচ্ছেন এবং গ্যাসের ওষুধ আপনি খাচ্ছেন, বা হয়তো আপনি কোনো ঔষধ দোকানে যাচ্ছেন, সেখান থেকে আপনি গ্যাসের ওষুধ কিনে খাচ্ছেন। আপনি ঔষধ খাচ্ছেন, আপনি ভালো থাকছেন। যখন আপনি ঔষধ খাচ্ছেন না, তখন আবার আপনার সেই আগের অবস্থা ফেরত আসছে। তার কারণটা হলো আপনি জানেনই না যে আপনার অ্যাকচুয়াল প্রবলেমটা কোথায় রয়েছে। সেই প্রবলেমটা লিভারে আছে, না সেই প্রবলেমটা পাকস্থলীতে আছে, গলব্লাডারে আছে, না সেই প্রবলেমটা আপনার অগ্নাশয়ে আছে, না সেই প্রবলেমটা আপনার স্নায়ুতন্ত্রে আছে। যদি আপনি অ্যাকচুয়াল প্রবলেমটা জেনে বা অ্যাকচুয়াল প্রবলেমটাকে আপনি যদি মাথায় রেখে আপনি যদি ঔষধ খান বা ঔষধ সেবন করেন, তাহলেই আপনার এই হজমের যে গন্ডগোল, ইনডাইজেশনের যে গন্ডগোল, বা অ্যাসিডের যে গন্ডগোল, স্টুল ক্লিয়ার না হওয়ার যে গন্ডগোল, এগুলো কিন্তু ধীরে ধীরে আপনার ক্ষেত্রে কিন্তু কমতে থাকবে। এছাড়াও আপনি যখন কোনো একটা ঔষধ বা কোনো একটা হজমের ঔষধ আপনি বারবার কিনে খাচ্ছেন, আপনার কিন্তু যেটা স্বাভাবিক হজম শক্তি সেটা কিন্তু নষ্ট হচ্ছে। একটা সময় আপনার শরীর কি করবে? আপনার শরীর এটাই ভাববে যে আপনি হজমের ঔষধ খান, তারপরে সে কিন্তু কাজ করবে। ফলে কি হচ্ছে যে সাময়িক সমাধান খুঁজতে গিয়ে একটা দীর্ঘমেয়াদী জটিলতায় আপনাকে ভুগতে হচ্ছে। এইবার দর্শকবৃন্দ, আমি কিছু হোমিওপ্যাথিক ঔষধের নাম বলবো, যে ঔষধগুলো কোন কোন লক্ষণে কাজ করে আমি সেটা নিয়েও বলবো। ধরুন, আপনার হজমের গন্ডগোলটা যদি দেখা যাচ্ছে যে ফ্যাটি লিভারের জন্য হচ্ছে, বা ধরুন আপনার হজমের গন্ডগোলটা হয়তো উল্টোপাল্টা জিনিস খাওয়ার জন্য হচ্ছে, এইগুলো টোটাল ম্যাটারে আমি আপনাকে একটা হোমিওপ্যাথিক কম্বিনেশন বলবো বা মাদার টিংচার কম্বিনেশন বলবো। তার সাথে আমি একটা আপনাকে পোটেন্সি ঔষধ বলবো। আপনি আপনার সুবিধে মতো আপনি কিন্তু এই ঔষধগুলো সেবন করতে পারেন। আজ আমার আলোচনার প্রথম ঔষধ হলো দর্শকবৃন্দ ন্যাট্রাম ফস।
বা এই ঔষধটার পুরো নাম হলো ন্যাট্রাম ফসফরিকা। এই ঔষধটা কিন্তু আপনি টিস্যু সল্ট আকারেও পাবেন, অর্থাৎ আপনি বায়োকেমিক আকারেও পাবেন, 3x 6x 12x এই আকারেও আপনি মার্কেটে দেখতে পাবেন। এবং এই ঔষধটা আপনি 6CH 30CH 200CH অর্থাৎ 6 potency 30 potency 200 potency এই অবস্থাতেও কিন্তু আপনি পেয়ে যাবেন। বা দেখা যাচ্ছে যে আপনার অ্যাসিডিটির পরিমাণটা বেশি, মুখে টক জল উঠে আসছে, তাহলে আপনি ন্যাট্রাম ফস 6 পোটেন্সি কিন্তু সেবন করতে পারেন। এক্ষেত্রে ন্যাট্রাম ফস 6 সব থেকে বেস্ট পোটেন্সি। আমি নিজেই অনেক পেশেন্টদেরকে দিয়েছি এবং আমি দেখেছি যে ন্যাট্রাম ফস 6 পোটেন্সি কিন্তু খুব ভালো রকম এই অ্যাসিডিটির সমস্যায় বা গ্যাসের সমস্যায়, অথবা আপনার কৃমি আছে, জিভ হলুদ হয়ে গেছে বা জিভের মধ্যে একটা সাদা কালারের আস্তরণ পড়েছে, আপনার খাওয়ারে কোনো ইচ্ছে নেই, রুচি নেই, তাহলে আপনি এক্ষেত্রে ন্যাট্রাম ফস 6 পোটেন্সি আপনি কিন্তু সেবন করতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ, যাদের ক্ষেত্রে ঢেকুর হয় বা ঢেকুর হওয়ার পরেও তাদের পেট ভার থাকে, তাদের ক্ষেত্রেও আপনি কিন্তু ন্যাট্রাম ফস 6 পোটেন্সি আপনি কিন্তু গ্যাসের ঔষধ হিসাবে বা অ্যাসিডের ঔষধ হিসাবে বা হয়তো ধরুন হজম শক্তি বাড়ানোর জন্য আপনি কিন্তু ন্যাট্রাম ফস 6 সেবন করতে পারেন। কিভাবে সেবন করবেন? 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2 বার খাওয়ার আগে আপনি কিন্তু ডাইরেক্ট জিভে দিয়ে আপনি কিন্তু এই ঔষধটা সেবন করতে পারেন। যদি দেখছেন যে আপনার গ্যাসের সমস্যাটা অনেকটা কম আছে বা আপনার গ্যাসের সমস্যাটা এই ন্যাট্রাম ফস খাওয়াতে ধীরে ধীরে কমছে, এই ঔষধটা আপনি কন্টিনিউয়াসলি 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পর্যন্ত কিন্তু ইউজ করতে পারেন এবং আপনি দেখতে পারেন যে আপনার গ্যাসের সমস্যাটা কতটা কমছে, এবং আপনি এই ভিডিওর নিচে আপনি এসে জানাতে পারেন। এরপরে বলবো দর্শকবৃন্দ, একটা মাদার টিংচার কম্বিনেশন। তার আগে বলি, এই মাদার টিংচার কম্বিনেশনের মধ্যে আমরা কি কি ঔষধ নিয়েছি। এই মাদার টিংচার কম্বিনেশনের মধ্যে আমরা 3টে প্রধান মাদার টিংচার নিয়েছি। তার মধ্যে প্রথম মাদার টিংচারটা হলো ডায়াসকোরিয়া মাদার টিংচার। অ্যাকচুয়ালি আমরা দেখি যে আজকালকার দিনে যাদের ক্ষেত্রে সব থেকে বেশি গ্যাস, অ্যাসিড বা পেটের সমস্যার গন্ডগোল হচ্ছে বা পেট ভারী লাগছে খাওয়ার পরে, তাদের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগই দেখা যায় যে তাদের গ্রেড 1 গ্রেড 2 ফ্যাটি লিভার রয়েছে, অর্থাৎ লিভারের মধ্যে ফ্যাট জমে গেছে। সেই ফ্যাটটা লিভারের রাইট সাইডের লোবেও হতে পারে, লেফট সাইডের লোবেও হতে পারে। আবার অনেকের দেখা যায় যে তাদের হেপাটোমেগালি বা হেপাটোস্প্লিনোমেগালি হয়েছে, অর্থাৎ তার লিভারটাও বেড়েছে, তার স্প্লিনটাও বেড়েছে, তার মধ্যে ফ্যাট জমেছে। তো এইসব ক্ষেত্রে কিন্তু এই ঔষধটা অর্থাৎ ডায়াসকোরিয়া ভি মাদার টিংচারটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ, যদি দেখা যাচ্ছে যে আপনার গল ব্লাডার স্টোন হয়েছে বা হয়তো দেখা গেল গল ব্লাডার স্লাজ জমেছে, আপনি ইউএসজি করালেন, আপনার ইউএসজি রিপোর্টের মধ্যে হেপাটোমেগালি বেরোলো, গল ব্লাডার স্লাজ বেরোলো, তাহলে এক্ষেত্রে আপনি ডায়াসকোরিয়া ভি যে মাদার টিংচারটা আছে সেটা কিন্তু আপনি সেবন করতে পারেন। এছাড়াও এ ধরনের পেশেন্টের মধ্যে আমরা যেটা দেখতে পাই, খাওয়ার পরে তার কিন্তু পেটে একটা মোচড়ানোর সমস্যা বা হয়তো মোচড় দেওয়ার মতো ব্যথার সমস্যা সৃষ্টি হয়। সামনের দিকে ঝুঁকলে তার ব্যথা বাড়ে, পেছন দিকে ঝুঁকলে তার কিন্তু ব্যথা কমে যায়। এটা হলো ডায়াসকোরিয়ার প্রধান লক্ষণ। এরপরে যে ঔষধটা নিয়ে আমি আলোচনা করবো দর্শকবৃন্দ, সেটা হলো টার্মিনেলিয়া চিবুলা। যদি দেখা যাচ্ছে যে আপনার হজমের গন্ডগোল রয়েছে, আপনার গ্যাস অ্যাসিডের সমস্যা আছে, বা আপনার স্টুল ঠিকঠাক করে ক্লিয়ার হচ্ছে না, আপনার পটি ঠিকঠাক করে ক্লিয়ার হচ্ছে না, আপনার পায়খানা ঠিকঠাক করে ক্লিয়ার হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে হজম তন্ত্রটাকে সাপোর্ট দিতে বা আপনার হজম তন্ত্রের শক্তি বাড়াতে, আপনার কোষ্ঠকাঠিন্য কমাতে আপনি কিন্তু টার্মিনেলিয়া চিবুলা যে মাদার টিংচারটা রয়েছে সেটা কিন্তু আপনি সেবন করতে পারেন। নেক্সট যে মাদার টিংচার নিয়ে আমরা আলোচনা করবো দর্শকবৃন্দ, সেটা হলো আমলকি মাদার টিংচার। আমরা জানি যে আমলকি কিন্তু আয়ুর্বেদ শাস্ত্রে হজম রিলেটেড বিভিন্ন রকম সমস্যায় কিন্তু ব্যবহৃত হয়ে আসছে। তাই আমরা এক্ষেত্রে আমলকি মাদার টিংচার কিন্তু ইউজ করতে পারি বা ব্যবহার করতে পারি। আমলকি মাদার টিংচার কাদের জন্য? যাদের ক্ষেত্রে অল্পতেই গ্যাস হয়, বারবার ঢেকুর ওঠে, গলা বুক জ্বালা করে, পেট খাওয়ার পরে ভার লাগে, হজম শক্তি ঠিকঠাক নেই, পায়খানা ঠিকঠাক করে ক্লিয়ার হয় না। এছাড়াও আপনার হজম শক্তি ঠিকঠাক করে হচ্ছে না বলে আপনার কিন্তু নখে সমস্যা আসছে, আপনার চুল পড়ে যাচ্ছে, আপনার অল্প বয়সে চুল পেকে যাওয়ার মতো সমস্যা হচ্ছে, তাহলে এক্ষেত্রে আপনি আমলকি মাদার টিংচার কিন্তু ইউজ করতে পারেন দর্শকবৃন্দ। মনে রাখবেন, আমলকিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় এবং ভিটামিন সি আপনার স্কিনের ক্ষেত্রে, আপনার চুলের ক্ষেত্রে, আপনার নখের ক্ষেত্রে কিন্তু খুব ভালো রকম ভাবে কার্যকরী একটা ভিটামিন বলতে পারেন বা মিনারেলস বলতে পারেন। এই 3টে মাদার টিংচার আপনি খাবেন কি করে? আপনি একসাথে এই 3টে মাদার টিংচার আপনি একটা বোতলের মধ্যে ভরে নিয়ে খেতে পারেন, অথবা আপনি আপনার সমস্যা অনুযায়ী আপনি কিন্তু মাদার টিংচার কম্বিনেশন তৈরি করতে পারেন। কিভাবে তৈরি করবেন? যদি দেখা যাচ্ছে যে আপনার গ্যাস অ্যাসিডের সমস্যা আছে, যদি দেখা যাচ্ছে যে আপনার পায়খানা ঠিকঠাক করে ক্লিয়ার হচ্ছে না, যদি দেখা যাচ্ছে যে আপনার গলা বুক জ্বালা করছে, যদি দেখা যাচ্ছে আপনার অল্পতে পেট ভরে যাচ্ছে, তাহলে আপনি এক্ষেত্রে আমলকি মাদার টিংচার এবং তার সাথে সাথে টার্মিনেলিয়া চিবুলা মাদার টিংচার একসাথে মিক্স করে আপনি কিন্তু খেতে পারেন।
তাছাড়া যদি দেখা যাচ্ছে যে আপনার গ্রেড 1 গ্রেড 2 ফ্যাটি লিভার আছে, বা আপনার হেপাটো স্প্লিনোমেগালির সমস্যা রয়েছে, বা আপনার লিভার বড় হয়ে গেছে, বা আপনার স্প্লিনের মধ্যে চর্বি জমেছে, বা আপনার গল ব্লাডার স্লাজ জমেছে, বা আপনার প্যানক্রিয়াসের সমস্যা হচ্ছে, বা আপনার দেখা যাচ্ছে যে কোনো রকম খাওয়ার পরে পেটের ডান দিকে ব্যথা হচ্ছে, তাহলে আপনি এই 3টে মাদার টিংচার একসাথে কম্বাইন করেও কিন্তু খেতে পারেন। এক্ষেত্রে আপনি যে কোনো মাদার টিংচার কম্বিনেশন আপনার সমস্যা অনুযায়ী আপনি কিন্তু খেতে পারেন। কিভাবে খাবেন? 10 থেকে 15 ফোঁটা 1 কাপ নর্মাল জলে মিশিয়ে খাওয়ার আগে বা খাওয়ার 10 থেকে 15 মিনিট আগে দিনে 2 বার বা দিনে 3 বার আপনার সুবিধে মতো আপনি কিন্তু খেতে পারেন। এতে দেখবেন যে আপনার যা সমস্যা সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। তার সাথে সাথে বলবো দর্শকবৃন্দ, আপনি চাইলে এর সাথে আপনি ন্যাট্রাম ফস 6 আলাদাভাবে খেতে পারেন, বা এই কম্বিনেশনের মধ্যে দিয়েও কিন্তু আপনি খেতে পারেন। এতেও দেখবেন যে আপনার লিভার ভালো থাকবে, আপনার হজম শক্তি দিন প্রতিদিন বাড়তে থাকবে। আপনি যে খাবারটাই খাবেন না কেন আপনার পেট ভারী লাগবে না, আপনার গলা বুক জ্বলবে না, এবং আস্তে আস্তে আপনার খাবারটা কিন্তু শরীরের মধ্যে লাগবে। এবং আস্তে আস্তে আপনার যে বিভিন্ন রকমের ভিটামিনস ডেফিসিয়েন্সি হয়েছিল, বা মিনারেলস ডেফিসিয়েন্সি হয়েছিল, বা আপনার স্কিনের প্রবলেম আসছিল, আপনার স্নায়ুতন্ত্রের প্রবলেম আসছিল, সেগুলোও কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যদি দেখা যাচ্ছে যে আপনার তীব্র পরিমাণে বমি হচ্ছে, তীব্র পরিমাণে পাতলা পায়খানা হচ্ছে, যদি দেখা যাচ্ছে যে আপনার জন্ডিসের সমস্যা হয়েছে, যদি দেখা যাচ্ছে আপনার অ্যানিমিয়ার সমস্যা হচ্ছে, যদি দেখা যাচ্ছে যে আপনার দুর্বলতা লাগছে, উইকনেস লাগছে, বা আপনার হজম শক্তি একদমই ঠিকঠাক হচ্ছে না, তাহলে আপনাকে অবশ্যই দেরি না করে একটা ইউএসজি করতে হবে। ইউএসজি করার পর বা ইউএসজি রিপোর্ট নিয়ে তার সাথে সাথে আপনাকে এলএফটি করাতে হতে পারে। সেটা নিয়ে অবশ্যই আপনি কাছের কোন অভিজ্ঞ চিকিৎসকের কাছে যান, তার কাছে পরামর্শ নিন, তার কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি আপনার যে কনস্টিটিউশনাল রেমেডি হবে বা ব্যক্তি মূল্যায়ন করে যে রেমেডিটা বেরোবে, সেই রেমেডি বা সেই ঔষধ আপনি কিন্তু সেবন করতে পারেন। এতেও দেখবেন যে আপনার সমস্যা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। এর সাথে বলবো দর্শক কিন্তু কিছু হোম রেমেডিস। আপনি আপনার লিভার ভালো রাখার জন্য যতই ভালো ঔষধ খান না কেন, যদি আপনি কিছু নিয়ম না মেনে চলেন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে আপনার যে লিভার সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ হবে না। কি কি করতে পারেন? আপনি খাবারের মধ্যে বিভিন্ন রকমের যে ব্যালেন্স ডাইট খাবারগুলো আছে সেগুলোকে বাড়াতে পারেন। যদি আপনি বেশিরভাগ চর্বি খান বা মাংস খাচ্ছেন, তাহলে সেগুলোকে কমাতে হবে। যদি আপনার রাত জাগার অভ্যেস থাকে, সেটাকে কমাতে হবে। যদি আপনার প্রচুর পরিমাণে অ্যালকোহল খাওয়ার অভ্যেস থাকে, বা ধূমপান করার অভ্যেস থাকে, বা চা কফি বা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার অভ্যেস থাকে, সেগুলোকে বন্ধ করতে হবে। কারণ যদি আপনি না এইগুলো বন্ধ করেন, তাহলে আপনার ঔষধ খাওয়াটা কোনো লাভদায়ক হবে না, বা আপনি ঔষধ খেয়ে কোনো রকম কোনো উপকারিতা পাবেন না। এছাড়াও রাতে ঘুমানোর প্রায় 2-3 ঘন্টা আগে আপনাকে খেয়ে নিতে হবে, যাতে কিনা আপনার লিভারটা বিশ্রাম পায়। আপনি চাইলে হালকা এক্সারসাইজ করতে পারেন, হাঁটাচলা করতে পারেন, ব্যায়াম করতে পারেন। এতেও দেখবেন কিন্তু আপনার লিভার ডে বাই ডে কিন্তু আরো ভালো হতে থাকবে। এবং এমনিতেও আমরা জানি যে আমাদের লিভার কিন্তু নিজেকে নিজেই ঠিক করতে পারে। তাই আপনাকে সময় দিতে হবে যে আপনার লিভারটা যেন আস্তে আস্তে সুস্থ হয়। একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, আপনি যদি বছরকার বছর ধরে গ্যাস অ্যাসিডের সমস্যায় ভোগেন, গ্যাস অম্বলের সমস্যায় ভোগেন, বা হয়তো ধরুন ইনডাইজেশনের সমস্যায় ভুগছেন, বদহজমের সমস্যায় ভুগছেন, কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন, বা স্টুল ক্লিয়ার না হওয়ার সমস্যায় ভুগছেন, তাহলে শুধুমাত্র যে আপনাকে ঔষধ খেতে হবে তা কিন্তু নয়। আপনার জীবনযাত্রার মধ্যে ছোট কিছু পরিবর্তন নিয়ে আসুন, সঠিক তত্ত্ব আপনি নিন, সঠিকভাবে চিকিৎসা নিন, সঠিকভাবে আপনি ঔষধ খান, তাহলে আপনি দেখবেন যে আপনার যা সমস্যা সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। আশা করবো দর্শকবৃন্দ আজকের যে আলোচনা বা আজকের যে টপিক আপনার খুব ভালো লাগলো এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে, অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং আপনার চেনা জানা ব্যক্তির সাথে আপনি অবশ্যই শেয়ার করুন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো, তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। যারা আমার কাছ থেকে পেইড কনসালটেশন চান, তারা অবশ্যই এই ভিডিওতে দেওয়া ফোন নম্বরে গিয়ে যোগাযোগ করতে পারেন, এবং সেখানে আপনার লিঙ্ক নিয়ে আপনি আপনার টাইম এবং ডেট নিয়ে আপনি পেইড কনসালটেশন নিতে পারেন। আর আজ আমি যে ঔষধগুলো আলোচনা করলাম বা যে কম্বিনেশন আলোচনা করলাম, সেই কম্বিনেশন আপনি সেবন করুন, এবং তারপরে আপনি এই ভিডিওর নিচে কমেন্ট করে যান যে আপনি এই কম্বিনেশন খেয়ে কতটা সুস্থ বোধ করছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইউভূমিও চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোন আলোচনায় বা নেক্সট কোন টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।